স্যার, কলকাতার মেয়র রোডে সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ সরালেন, আর সেই বিষয়টিকে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করে বলছেন যে সেনাবাহিনী বিজেপির মদতে করছে। স্যার বলছি, সেনাবাহিনী কি কোনো দলীয় হতে পারে? নতুন নয়, বাত্যু বসু আজকে পাক সেনার সাথে তুলনা করেছেন ভারতীয় সেনাকে। এই যে পাক প্রীতি তিনি দেখাচ্ছেন এই সরকারের মুখ, আমি তার চরম থেকে ভারতীয় হিসাবে আমি গর্বিত, ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্বিত। একজন শিক্ষক, এই দেশের একজন নাগরিক হিসাবে আমি মমতা ব্যানার্জি এবং তার দলের সেনাবাহিনীর প্রতি, সুরক্ষা বলের প্রতি এই আচরণকে, এই প্রভোকিং আচরণকে আমি স্ট্রং কন্ডেম করছি। সেনাবাহিনী নিরুপায়ভাবে খুলতে গেছেন, সেনাবাহিনীর কাছে স্পেসিফিক খবর ছিল, ওখানে এইভাবে দিনের পর দিন ধর্ণামঞ্চ করে, ধর্ণাতলা করে দিয়ে, দোকানপাট বসিয়ে ওই জমিটা আস্তে আস্তে দখল করে নিয়ে ওখানে একটা সেনাবাহিনীর গোদের উপরে বিস্ফোরা তৈরি করবে সরকার। কি হাস্যকর দেখো, ওনাকে দেখে 200 জন পালিয়ে গেছে। আর উনি দুর্নীতির পাকে মমতা এমন ফেসে গেছে যে সেনাবাহিনীর ইস্যুতে সুশ্রী না দিলে পরে হচ্ছে না, ইস্যুটাকে ঘোরাতে হবে। মুর্শিদাবাদে যখন হামলা হচ্ছে, একটা সম্প্রদায়কে হামলা করছে, তিনি স্পেসিফিক বলেছিলেন বিএসএফ লোক ঢুকিয়েছে দাঙ্গাবাজদের। পরে প্রমাণ হলো তার দলের নেতা মন্ত্রী একাধিক লোক প্ররোচনা দিয়ে এই সংগঠিত হত্যালীলাটা চালিয়েছে, হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়ি হামলা করে। এই রাজ্যটাকে তিনি বাংলাদেশ ভাবেন বা রিপাবলিক অফ বেঙ্গল ভাবেন এবং তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন। একটা রাষ্ট্রের একটি আঞ্চলিক দলের প্রধান সংবিধান অশোক স্তম্ভকে সাক্ষী রেখে পদে বসে সেই সংবিধানকে অবমাননা করা, দেশের সুরক্ষাকে ক্রিয়নক পুতুল বুড়ো আঙ্গুল দেখানোতে একটা জিনিস তো প্রমাণিত হয়, তিনি এ দেশকে তার দেশ ভাবেন না। কর্তব্যের মধ্যে পড়ে অন্তত ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষা, সেনার মনোবলের প্রশ্নে হার সেকশন না নিতে পারলে এই ধরনের পলিটিশিয়ানদের চরম থেকে চরম দিন আসতে। এই ভারতের ভেতর থেকে কেউ যদি ভারতটাকে টুকরো টুকরো করতে চায়, অন্তত ভারতবাসী হিসাবে আমি প্রতিবাদ করব। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে তারা অবিলম্বে কলকাতা পুলিশকে জানিয়েছিল এবং মুখ্যমন্ত্রী তার পরিবর্তে বলছেন যে কোনো কিছু জানানো হয়নি। বলছি স্যার, এরকম কে সত্য কে মিথ্যে? বলছি স্যার, একটা সমাজের মধ্যে একটা ভুল বার্তা প্রেরণ হচ্ছে। বাত্যু বসুর থেকে শুরু করে কালকের মুখ্যমন্ত্রী, এই যে লোক খেপানো পলিসিটা, এটা তার দুর্নীতির থেকে নজর ঘোরানো, তার অ্যাপিক্সমেন্ট পলিটিক্স এবং বরাবর সেনার সম্পর্কে এই যে বিষোদ্গার করে উনি পাক। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন ইডি সিবিআই নিয়ে বিজেপি আর পারছে না বলে সেনাবাহিনী দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে। ইরেসপন্সিবল পলিটিশিয়ান হিসেবে যদি স্বর্ণাক্ষরে কারো নাম লেখা থাকে, কুণাল বাবুর থাকে। সেনাবাহিনীর উপরে যদি ন্যূনতম আভ্যন্তরীণ আক্রমণটা হয়, তার দায়টা কিন্তু তৃণমূলকে নিতে হবে। স্যার, কলকাতার মেয়র রোডে সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ সরালেন, আর সেই বিষয়টিকে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করে বলছেন যে সেনাবাহিনী বিজেপির মদতে করছে। স্যার বলছি, সেনাবাহিনী কি কোনো দলীয় হতে পারে? প্রথম কথা, আমি তোমার চ্যানেলে স্ট্রং কন্ডেম, স্ট্রং প্রতিবাদ করলাম মমতা ব্যানার্জি এবং তার সরকারের নেতা বাত্যু বসু আজকে যে কায়দায় দুদিন ধরে সেনাবাহিনীকে, সুরক্ষা বলকে নিয়ে কথা বলছেন, প্রভোগ করছেন জনগণের কাছে। মমতা ব্যানার্জি নতুন নয়, বাত্যু বসু আজকে পাক সেনার সাথে তুলনা করেছেন ভারতীয় সেনাকে। এই যে পাক প্রীতি তিনি দেখাচ্ছেন এই সরকারের মুখ, আমি তার চরম থেকে ভারতীয় হিসাবে আমি গর্বিত, ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্বিত। একজন শিক্ষক, এই দেশের একজন নাগরিক হিসাবে আমি মমতা ব্যানার্জি এবং তার দলের সেনাবাহিনীর প্রতি, সুরক্ষা বলের প্রতি এই আচরণকে, এই প্রভোকিং আচরণকে আমি স্ট্রং কন্ডেম করছি। প্রয়োজনে আমি দাবি তুলতে পারি মমতা ব্যানার্জি দয়া করে ক্ষমা চান। আজকে যে সেনাবাহিনী তাদের জীবন উৎসর্গ করে সীমা পাহারা দেয় বলে আজকে চারিদিকে শত্রু ঘেরা ভারতবর্ষের সীমায় আমরা শান্তিতে ঘুমাতে পারি, দুদণ্ড বাড়িতে নিশ্চিন্তে বউ বাচ্চার সাথে থাকতে পারি, ওদের জীবন শেষ হয়ে যায় তখন ওদের বডি লাশ আকারে বাড়িতে ফেরে। সেই সেনাবাহিনীকে নিয়ে যে কুৎসা, যে নোংরামি তিনি করলেন, তিনি বললেন 200 সেনা তাকে দেখে পালিয়েছে। আমি তোমাকে পরিষ্কার বলছি, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এই ময়দান এলাকায় কোনো পলিটিক্যাল মঞ্চ বা অস্থায়ী কাঠামো হলে 2 দিনের বেশি হলেই এমওডি, মিনিস্টার অফ ডিফেন্সের পারমিশন লাগে। আজকে 2 দিনের কথা বলে
1 মাস রেখেছে, আবার এক্সটেনশন চেয়েছে, আবার এক্সটেনশন না চেয়ে চলে গেছে। সেনাবাহিনী না হয় ছেড়ে দিলাম, সুপ্রিম কোর্টকে তো মানবে সরকার, ওই তো 144 নম্বর ধারা সুপ্রিম কোর্টের, সমস্ত রাজ্য, সমস্ত সিভিক, সমস্ত জুডিশিয়াল অথরিটি মানতে বাধ্য, লেখা আছে সুপ্রিম কোর্টের অর্ডার। তার আপনি সুপ্রিম কোর্ট মানেন না, সেনাবাহিনীকে মানেন না। সেনাবাহিনী নিরুপায়ভাবে খুলতে গেছেন। সেনাবাহিনীর কাছে স্পেসিফিক খবর ছিল, ওখানে এইভাবে দিনের পর দিন ধর্ণা মঞ্চ করে, ধর্ণাতলা করে দিয়ে, দোকানপাট বসিয়ে ওই জমিটা আস্তে আস্তে দখল করে নিয়ে ওখানে একটা সেনাবাহিনীর গোদের উপরে বিস্ফোরা তৈরি করবে সরকার। ওটা দখল হবে, তারপরে ওটা তুলতে গিয়ে সেনাবাহিনীর কালঘাম ছুটবে, হবেই না, তুলতেই পারবে না। যেটা হয়, সেনাবাহিনী এলাকাগুলো আস্তে আস্তে জনবসতি করে দেবে তৃণমূল, এটাই তো চায় প্রথম। দ্বিতীয়, কি হাস্যকর দেখো, ওনাকে দেখে 200 জন পালিয়ে গেছে। আর উনি কে? উনি তো প্রশাসনিক প্রধান। এই রাজ্যের সেনাবাহিনীর যারা কর্মী, তারা বিভিন্ন রাজ্যের থেকে আসে, চলে যায়, অন্য জায়গায় পোস্টিং পেয়ে যায়। তারা রাজ্যের PM কে স্পিকার, কে বিরোধী নেতা, ওদের ডাজেন্ট ম্যাটার, ওরা জানতেও চায় না। ওরা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওই দুজনকে জানলেই হয়, জানতে হয় ওদের। আজকে ভারতীয় সেনার সম্পর্কে একটা কথা বলা হয়, জানো, গর্বিত হবে তুমি ভারতীয় হিসেবে। আমি গর্বিত, অন্তত আমার সন্তান গর্বিত, আমি ভারতবাসী হিসাবে এই সেনার কে আমি পেয়ে আমি গর্বিত। যে বলা হয়, যদি কেউ বলে তোমাকে আমি কাউকে ভয় পাই না, হয় সে সত্যি কথা বলছে, মিথ্যে কথা বলছে, হয় সে মিথ্যে কথা বলছে, না হলে সে ভারতীয় সেনা। এই যে ভারতীয় সেনা একটা প্রচলিত কথা, আমরা ছোটবেলায় খুব এটাকে নিয়ে গর্ব করতাম, কথা বলতাম। এই ভারতীয় সেনা যাদের কুর্নিশ সারা পৃথিবী করে, প্রতি বছর আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় স্থলবাহিনী 1 নম্বর স্থান দখল করে এবং যোজন দূরত্বে 2 নম্বরে থাকে, অন্তত 50 পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে অন্য দেশ গ্রহণ করে। এটা ভারতের সেনা। এই সেনা মমতা ব্যানার্জিকে দেখে পালাচ্ছে কেন? ওরা কি চোর ডাকাত? হ্যাঁ, ওরা একটা টু করতে এসেছে। মমতা এগুলো কেন বলছে? 3টে কারণ। আজকে দুর্নীতির পাকে মমতা এমন ফেসে গেছে যে সেনাবাহিনীর ইস্যুতে সুশ্রী না দিলে পরে হচ্ছে না, ইস্যুটাকে ঘোরাতে হবে। ব্রাত্য বসুকে আগ বাড়িয়ে দিলেন বিধানসভায়, কি ভাষার প্রশ্নে বাঙালি অস্মিতাকে সুশ্রী দিয়ে তার সাথে পাকিস্তানের জলটা মেশাতে পারলে অ্যাপিসমেন্ট পলিটিক্সটা হয়ে গেল সংখ্যালঘুদের হয়ে, যেটা এই রাজ্য করে। তৃতীয়, মমতা ব্যানার্জি সেনাবাহিনী BSFকে নিয়ে, CRPFকে নিয়ে এটা নতুন বলেননি। মুর্শিদাবাদে যখন হামলা হচ্ছে, একটা সম্প্রদায়কে হামলা করছে, তিনি স্পেসিফিক বলেছিলেন BSF লোক ঢুকিয়েছে দাঙ্গাবাজদের। পরে প্রমাণ হলো তার দলের নেতা মন্ত্রী একাধিক লোক প্ররোচনা দিয়ে এই সংগঠিত হত্যালীলাটা চালিয়েছে। হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়ি হামলা করেছে। উনি ক্ষমা চাননি। কিন্তু স্বাধীনতার পরে ভারতবর্ষে একটা রাজনীতিবিদকে তুমি দেখতে পাবে না যারা ভারতের সেনা, ভারতের সুরক্ষা বল সম্পর্কে এত ভয়ানক কটূক্তি করেছে। তাকে বলতে শোনা যায় ভোটের সময় ফি বছর মা বোনেরা হাতাখুন্তি নিয়ে সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ুন, রেডি রাখুন। একটা রাষ্ট্রের একটি আঞ্চলিক দলের প্রধান সংবিধান অশোক স্তম্ভকে সাক্ষী রেখে পদে বসে সেই সংবিধানকে অবমাননা করা, দেশের সুরক্ষাকে ক্রিয়নক পুতুল বুড়ো আঙ্গুল দেখানোতে একটা জিনিস তো প্রমাণিত হয়, তিনি এ দেশকে তার দেশ ভাবেন না, এ রাজ্যটাকে তিনি বাংলাদেশ ভাবেন বা রিপাবলিক অফ বেঙ্গল ভাবেন, এবং তিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবেন। ভারতবর্ষের আইন কানুন তো তিনি মানেনই না, সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, ভারতবর্ষের সেনাবাহিনীকে মানেন না, একের পর এক ভারতের কোনো আইন মানেন না, নির্বাচন কমিশনকে মানেন না, কিচ্ছু মানেন না উনি। এই যে প্রভোগ করছেন তিনি সেনাবাহিনীকে, কালকেই যদি ধরো ওনার বাহিনী, ওনার দুধেল গাই যেটা উনি বলেন বারবার, কোট, আমি তো বলি না, উনি বলেন, এরা যদি পরিচিত হয়ে গিয়ে সেনাবাহিনীর উপর হামলা করে, দায়টা কে নেবে? দায় তো নেবে না কেউ। এইটা ইমিডিয়েট ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর, যার আন্ডারে এই সেনারা, তাদের ইনিশিয়েটিভ নেওয়া আমার মনে হয় কর্তব্যের মধ্যে পড়ে। অন্তত ভারতবর্ষের অভ্যন্তরীণ সুরক্ষা, সেনার মনোবলের প্রশ্নে হার্স অ্যাকশন না নিতে পারলে এই ধরনের পলিটিশিয়ানদের চরম থেকে চরম দিন আসতে হবে, ভুগতে হবে আমাদের। আমরা যে নিশ্চিন্তেই ঘরে বসে খাচ্ছি দাচ্ছি, অধ্যাপনা করছি, তুমি বাইক নিয়ে বেড়াচ্ছ, এটা এই সেনাদের আত্মত্যাগের পরিণাম। ঠিক আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে কচ্ছের থেকে তোমার অসম মেঘালয় সীমান্ত, সিবান সিস্টার, প্রত্যেকটা পরতে পরতে এদের খুন দিয়ে ওরা সিঞ্চন করে রেখেছে ভারতটাকে। এই ভারতের ভেতর থেকে কেউ যদি ভারতটাকে টুকরো টুকরো করতে চায়,
অন্তত ভারতবাসী হিসাবে আমি প্রতিবাদ করব এবং আমি দয়া করে রিকোয়েস্ট করব ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে ইমিডিয়েট এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন, অন্তত ব্যবস্থা নিন, নাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। আর এর দ্বারা অভ্যন্তরীণ যে স্লিপার সেল, নো স্টেট যারা বসে আছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তারা উৎসাহিত হবে। স্যার, সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে তারা অবিলম্বেই কলকাতা পুলিশকে জানিয়েছিল এবং মুখ্যমন্ত্রী তার পরিবর্তে বলছেন যে কোনো কিছু জানানো হয়নি। বলছি স্যার, এরকম কে সত্য কে মিথ্যে? বলছি স্যার, একটা সমাজের মধ্যে তো একটা ভুল বার্তা প্রেরণ হচ্ছে, মানুষের মধ্যে কি? আমি বলছি মমতা ব্যানার্জি বা তার পুলিশ যে মিথ্যে, তার প্রমাণ তো তিনি তড়িহড়ি পালালেন, ওখান থেকে চলে আসলেন আরেকটা জায়গায়, এসছেন না? তিনি লড়াই করতে পেরেছেন। এই যে লোক খ্যাপানো পলিসি, আজকে বাত্য বসুর থেকে শুরু করে কালকের মুখ্যমন্ত্রী, এই যে লোক খ্যাপানো পলিসিটা, এটা তার দুর্নীতির থেকে নজর ঘোরানো, তার অ্যাপিক্সমেন্ট পলিটিক্স এবং বরাবর সেনার সম্পর্কে এই যে বিষোদ্গার করে উনি পাক প্রীতি মুনিরের ভাষায় কথা বলছেন। তোমার বাংলাদেশের যেটা এখন পূর্ব পাকিস্তান অলরেডি হয়ে গেছে, আবার তার যে এখন কেয়ারটেকিং গভর্নমেন্টের মাথায় ইউনুস সাহেবের ভাষায় কথা বলছেন, তাই তো বলছেন। তাই বাংলাদেশের জয় বাংলাকে তাকে নিতে হয়, খেলা হবেকে নিতে হয়। এখন নতুন স্লোগান, সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এই যে কথাগুলো, এর পিছনে তো লুকিয়ে আছে তার এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের চরমতম ঘৃণর মুখটা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন ইডি সিবিআই নিয়ে বিজেপি আর পারছে না বলে সেনাবাহিনী দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, কি বলবেন? আমি কি বলবো কুণালবাবু সম্পর্কে? ইরেসপন্সিবল পলিটিশিয়ান হিসাবে যদি স্বর্ণাক্ষরে কারো নাম লেখা থাকে, কুণালবাবুর থাকবেন। কুণালবাবু শুনেছিলাম সাংবাদিক মানুষ, তার লেখা আমি যথেষ্ট ভালোবাসি। রাজনীতি তার বিভিন্ন বিতর্কিত দিক আছে, তিনি জেলে ছিলেন, তিনি বাইরে বেরিয়েছেন, আমি সেই অঙ্কে যাচ্ছি না। অন্তত একজন সাংবাদিক, একজন ট্রুলি ভারতীয়, কুণালবাবু তার পাকিস্তানি বা বাংলাদেশি নয়, অন্তত প্রমাণিত হয়নি। অন্তত একটাবার দলের ঊর্ধ্বে গিয়ে চুপচাপ থাকতে পারতেন তিনি। এটা প্রশ্নটা কিন্তু ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন। এটা নিয়ে রাজনীতি করতে গেলে ওই তায়ে নিজের আগুনে পুড়বে। সেনাবাহিনীর উপরে যদি ন্যূনতম আভ্যন্তরীণ আক্রমণটা হয়, তার দায়টা কিন্তু তৃণমূলকে নিতে হবে। আমি তোমাকে পরিষ্কার বলছি, এবং ভারত সরকারকেও নিতে হবে। তারা চুপচাপ বসে থাকতে পারে না। সেনা ভারতবর্ষের মেরুদণ্ড কেউ ভাঙতে চাইলে শাসক, কেন্দ্রের শাসক দলকে চুপচাপ দর্শকের ভূমিকায় থেকে ভোট রাজনীতির তায়ে রুটি শেখার ভূমিকায় কিন্তু ক্ষমা করবে না মানুষ, ভারতীয়রা।